নমস্কার বন্ধুরা, স্পোর্টস নিউজ 247-এ তোমাদের সবাইকে জানাই স্বাগত। সবচেয়ে প্রথমে হার্ষিত রানার জন্য ক্ল্যাপিং হওয়া দরকার এবং আসন্ন টি-20 বিশ্বকাপে হার্ষিত রানা যদি কোনো ভালো প্লেয়ারকে রিপ্লেস করে প্লেইং 11-এ জায়গা পেয়ে যায় তাহলে কিন্তু অবাক হওয়ার কিছুই নেই। কারণ গৌতম গম্ভীরের যে হার্ষিত রানার ওপরই অগাধ ভালোবাসা, তার জন্য কিন্তু ভবিষ্যতে ভারতীয় টিমের জন্য বিপদ হতে পারে। মানে হার্ষিত রানাকে খেলানোর জন্য ঈশান কিষানকে টিম থেকে ড্রপ করা হলো। যে ঈশান কিষান সেকেন্ড ম্যাচে 209 রান চেস করতে নেমে যখন ভারতের স্কোর 6 রানে 2 উইকেট হয়ে গেছিল, সেখান থেকে 32 বলে 76 রানের একটা ইনিংস খেলে ভারতকে জেতালো। তারপরে থার্ড ম্যাচে 154 চেস করতে নেমে যখন 0 রানে 1 উইকেট হয়ে গেছিল, সেই সময় 13 বলে 28 রান স্কোর করেছিল। সেই ঈশান কিষানকে টিম থেকে ড্রপ করে দেওয়া হলো কেন না, হার্ষিত রানাকে টিমে ফিট করাতে হবে। হার্ষিত রানাকে 4 ওভার বোলিং করাতে হবে। তার জন্য কি করা হলো, হার্দিক পান্ডিয়াকে 1 ওভারও পর্যন্ত বোলিংয়ে দেওয়াই হলো না। হার্ষিত রানাকে পাওয়ার প্লেতে 2 ওভার বোলিং করাতে হবে। তার জন্য জসপ্রীত বুমরা পাওয়ার প্লেতে মাত্র 1 ওভার বোলিং করলো, ঠিক আছে, মাত্র 1 ওভার। এবং প্রথম ওভারে মার খাওয়ার পরেও তাকে আবার বোলিং করাতে দেওয়া হলো। এবং হার্ষিত রানাকে খেলাতে হবে বলে টি-20তে নাম্বার 1 র্যাঙ্কড বোলার বরুণ চক্রবর্তীকেও টিমের বাইরে বসে থাকতে হলো। তো হার্ষিত রানার প্রতি গৌতম গম্ভীরের যে ভালোবাসা, প্রেম, এটা যে কবে শেষ হবে আমরা কেউ জানি না। এবং শুধু হার্ষিত রানা 4 ওভারে 54 রান দিয়ে জঘন্য বোলিং করেছে তাই নয়, ব্যাট হাতেও 13 বলে 9 রানের একটা জঘন্য ইনিংস খেলেছে। এবং এমনভাবে খেলছিল যেন মনে হচ্ছে কোনো টেল এন্ডার ব্যাটিং করছে, মারতে পারছে না, কিচ্ছু করতে পারছে না। উল্টে শিবম দুবেকে রান আউট করিয়ে দিল। যে শিবম দুবে এমনভাবে খেলছিল মনে হচ্ছিল ভারতকে জিতে দিতে পারে, 23 বলে 65 রান অলরেডি স্কোর করে ফেলেছিল, সেই শিবম দুবেকে রান আউট করিয়ে দিল। আজকে আমি একটা স্ট্যাট দেখছিলাম যে ভারতীয় বোলারদের মধ্যে মানে যারা 100 বল অন্তত বোলিং করেছে তাদের মধ্যে সব থেকে ওয়ার্স্ট ইকোনমি রেট হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা টি-20 11 ইকোনমি রেট। তারপরেই হচ্ছে হার্ষিত রানা আছে 10.60। তো চলো, প্রসিদ্ধ কৃষ্ণাকে টিমের বাইরে রেখেছে, কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণার ছায়া হার্ষিত রানার মধ্যে রয়েছে। এমনকি টি-20তে একটা ম্যাচে সবচেয়ে বেশিবার 50 রান বা তার বেশি কনসিড করেছে। তার মধ্যে হার্ষিত রানা 8 ইনিংস অলরেডি 2 বার কিন্তু 50 রান কনসিড করে ফেলেছে। আর প্রসিদ্ধ কৃষ্ণা 5 ইনিংসে 2 বার মানে যাকে বলে 50 রান কনসিড করেছে। এই লিস্টে সবচেয়ে আগে রয়েছে অর্শদীপ সিং। অর্শদীপ সিং ঠিক আছে, মানা গেল, কারণ 74টা ইনিংস খেলেছে, তো 74 ইনিংসে 4 বার, ইটস ওকে, মানা গেল। আর ইউজবেন্দ্র চাহালও 79 ইনিংসে 4 বার কনসিড করেছে। কিন্তু হার্ষিত রানা 8 ইনিংসের মধ্যে 2 বার 50 রান বা তার বেশি কনসিড করে গেছে। এবং আগে হার্ষিত রানা অ্যাটলিস্ট এইটা করতো যে প্রথম দিকে এসে উইকেট নিত পাওয়ার প্লেতে, কিন্তু আজকে পাওয়ার প্লেতেও যেমন মার খেয়েছে 2 ওভারে 27 রান, তেমনি পরের দিকে এসেও মার খেয়ে গেছে। তো হার্ষিত রানার এই হচ্ছে বোলিং পারফরমেন্স। আমি এটাই বুঝছি না যে হার্ষিত রানাকে কি গৌতম গম্ভীর যাকে বলে মানে নেক্সট কপিল দেব বা নেক্সট হার্দিক পান্ডিয়া বানাতে চাইছে। কারণ হার্ষিত রানার সাথে প্রবলেম এইটাই যে লাস্ট ম্যাচে খুব ভালো খেলেছিল, আমি মানছি সেটা, লাস্ট যে ওডিআই ম্যাচটা হয়েছিল সেখানে 43 বলে 52 রান করেছিল, কিন্তু বল হাতেও তো মার খেয়েছিল। 10 ওভারে 84 রান দিয়ে 3খানা উইকেট, সেটাও তো দেখতে হবে। 10 ওভারে 64 রান দিয়ে 3 উইকেট নিতে তাও মারা যেত। যেমন অর্শদীপ সিং 10 ওভারে 62 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল, কিন্তু এ তো 10 ওভারে 84 রান দিয়ে 3 উইকেট নিয়েছিল। 20 রান 25 রান অলরেডি কম হতে পারতো, সেখানে মার খেয়ে গেছে। এবং এমন বোলিং করে এখানে ডেথ ওভার্সে এসে মারি খেয়েই যায় হার্ষিত রানা। কিন্তু না, হার্ষিত রানা খেলাতে হবে। তো একে যদি 2026-এর টি-20 ওয়ার্ল্ড কাপ বা 27-এর ওডিআই ওয়ার্ল্ড কাপে প্লেইং 11-এ সামিল করা হয়, তাহলে আমি এখন থেকেই বলে দিচ্ছি যে ভারতের দুটো বিশ্বকাপ জেতার স্বপ্নই একদম পুরোপুরি ভেঙে চুরমার হয়ে গেছে, ঠিক আছে। বাকি বোলারদের কথায় যদি আসি, তাহলে রবি বিষ্ণই খুবই বাজে বোলিং করেছে আজকের ম্যাচে। 4 ওভার 49 রান দিয়ে 1 উইকেট। আগের ম্যাচে ভালো বোলিং করেছিল, ঠিক আছে, রবি বিষ্ণইকে খেলিয়েছিল আগের ম্যাচে ভালো পারফরমেন্সের বেসিসে। 4 ওভার 49 1 বাজে বোলিং করলেও ঠিক আছে, খেলিয়েছে, ভালো করেছে। কারণ যদি ওয়াশিংটন সুন্দর ফিট না হতে পারে তাহলে তো রবি বিষ্ণইকে দলে রাখতেই হবে না, তো সেই জন্য ওকে খেলিয়েছে। একটা ম্যাচের বেসিসে জাজ করা ঠিক নয়, আমি সেটা মানছি। আচ্ছা, এদিকে যদি ধরি তাহলে কুলদীপ যাদব 4 ওভার 39 রান দিয়ে 2 উইকেট নিয়েছে, ঠিক আছে, 2 উইকেট নিয়েছে, এবার আরেকটু রান কম দেওয়া উচিত ছিল, 29-30 রান দিলে মানা যেত। কারণ কুলদীপ কিন্তু বেশ মার খেয়ে যাচ্ছে টি-20 সিরিজ, এটা কিন্তু আমরা দেখছি। হ্যাঁ, রান বেশ দিয়েই দিচ্ছে, তো সেটা একটু করলে ভালো হতো, বাট ঠিক আছে, চলো, তাও মানা গেল। কিন্তু ভারতের সব থেকে বড় চিন্তার বিষয় যেটা, সেটা হলো কিন্তু ডেথ ওভার্সে বোলিং। কারণ 17 ওভারের মধ্যে আমরা যদি 6-7 উইকেট বিপক্ষ টিমের ফেলে দিই, তারপরে যদি 3 ওভারে তুমি 45-47 রান কনসিড করে ফেলো, এটা কিন্তু সত্যিকার অর্থে খুবই চিন্তার বিষয়। এবং তার সাথে বুমরা ডেথ ওভার্সে বোলিংগুলো কিন্তু খুবই চিন্তার বিষয়।
কারণ এই ম্যাচে লাস্টের 3 ওভারে নিউজিল্যান্ড যাকে বলে 46 রান করে দিয়েছে। একসময় কিন্তু আমরা কামব্যাক করেছিলাম, মনে হচ্ছিল যে মেবি নিউজিল্যান্ডকে আমরা 200 আগে আটকে রাখবো, তো সেখান থেকে আমরা 46 রান আজকের ম্যাচে কনসিড করেছি। সেকেন্ড যে ম্যাচটা হয়েছিল সেখানে 47 রান কনসিড করেছি লাস্টের 3 ওভারে। সাউথ আফ্রিকার এগেনস্টে যে সেকেন্ড T20I ম্যাচ হয়েছিল সেখানেও কিন্তু লাস্টের 3 ওভারে আমরা 49 রান কনসিড করেছিলাম। এবং মানে বুমরার যে ডেথ ওভার্সের বোলিং পারফরমেন্স সেটা কিন্তু নিয়ে সত্যিকার অর্থে খুবই চিন্তার বিষয় রয়েছে। কারণ বুমরা মানে আমরা সবাই জানি যে লাস্ট ওভার্সগুলোতে বোলিং করতে আসবে, 2 ওভারে 12, 14, 15 রান দেবে, 1-2 উইকেট নিয়ে নেবে, ঠিক আছে, কিন্তু সেই বুমরাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। 3 ওভারে 19 রানে 1 উইকেট ছিল বুমরার বোলিং স্পেল। লাস্ট ওভারে বোলিং করতে আসলো মানে 19th ওভারে, সেখানে এসে কিন্তু 19 রান কনসিড করে ফেললো। ম্যাট হেনরি পর্যন্ত একটা বাউন্ডারি হাঁকিয়ে দিয়েছে বুমরার এগেনস্টে। তো এটাই কিন্তু বুমরার কাছ থেকে মিসিং। হ্যাঁ, ইয়র্কার এবং ডেথ ওভার্সে যে ভালো বোলিংগুলো করতো, ইয়র্কার দিত, স্লোয়ার দিত, কাটার দিত, সেটা কিন্তু আমরা মিসিং দেখছি বুমরার থেকে। তো ভারতের বোলিং আজকে ভালো ছিল না, সেটা একদমই ঠিক। 20 ওভারে আমরা 215 রান কনসিড করে ফেলেছি। তো 216 রান টার্গেট ছিল তারপরে ভারতের। ভেবেছিলাম চেস করে দেব, কিন্তু ভারতের শুরুটা ভালো একদমই হয়নি। অভিষেক শর্মা ফার্স্ট বলেই আউট হয়ে গেছে, এবং অভিষেক শর্মার একটা খুব বাজে স্ট্যাটস আমি দেখলাম যে 180 বা তার বেশি চেজে অভিষেক শর্মার কিন্তু স্ট্যাটস অত্যাধিক বাজে। 4 ইনিংসে টোটাল 42 রান স্কোর করেছে, ঠিক আছে, 4 ইনিংসে টোটাল 42 রান স্কোর করেছে। এই ম্যাচে 0 করে আউট হয়ে গেল, 216 রান। এর আগে সেকেন্ড T20I 209 চেস করতে গিয়ে 0 রানে আউট হয়ে গেল। তারপরে আগের বছর যে সাউথ আফ্রিকার এগেনস্টে আমরা খেলেছিলাম ডিসেম্বরে, সেখানেও আই থিঙ্ক 17 করে আউট হয়ে গেছিল, এবং তার আগে কিন্তু অস্ট্রেলিয়ার এগেনস্টেও 186 না 85 এরকম টার্গেট ছিল, সেই ম্যাচে 25 রান করে আউট হয়ে গেছিল। তো এটা কিন্তু অভিষেক শর্মাকে ভাবতে হবে, কারণ বড় রান চেসে কিন্তু রান বানাতে হবে। কারণ ওই 154 চেসে আগের ম্যাচে 20 বলে 68 নট আউট, বা সেই পাকিস্তানের এগেনস্ট 39 বলে 74 করেছিল 171 চেসে। তো বড় রান চেসেও কিন্তু অভিষেককে রান বানাতে হবে। তো ঠিক আছে, অভিষেককে নিয়ে তেমন কিছু বললাম না, দুটো অলরেডি ভালো ইনিংস খেলে ফেলেছে। আচ্ছা, সূর্য কুমার যাদব আজকে 8 বলে 8 রান স্কোর করে আউট হয়ে গেল। সূর্য কুমার যাদবের সাথে প্রবলেম হচ্ছে ওটাই যে ও 3 নম্বরে ব্যাটিং করতে পারবে না। এর আগে যে 3টে ম্যাচে ও রান পেলো, প্রথম ম্যাচে 22 বলে 32, সেকেন্ড ম্যাচে 37 বলে 82 নট আউট, থার্ড ম্যাচে 26 বলে 57 নট আউট। তারপরে সূর্যকে যাকে বলে 4ই খেলানোটা উচিত। তো ওই জন্য সূর্যকে কিছু বলছি না, ঠিক আছে, একটা ম্যাচে ফেল হয়েছে, 3টে ম্যাচে লাগাতার রান পেয়েছে, তেমন কোনো চিন্তার ব্যাপার নেই। কিন্তু সঞ্জু স্যামসনকে নিয়ে কিন্তু চিন্তা রইলই, কারণ প্রথম ম্যাচে 10 রান, সেকেন্ড ম্যাচে 6 রান, থার্ড ম্যাচে 0 রান, এবং এই ম্যাচেও কিন্তু 24 রান স্কোর করে আউট হয়ে গেল। এবং সঞ্জু কিন্তু মোটামুটি একটা স্টার্ট পেয়েছিল, আমরা সবাই ভেবেছিলাম যে আজকে হয়তো অ্যাটলিস্ট যাকে বলে 60 রান মিনিমাম স্কোর করবে 35 বল খেলে, কিন্তু সেটা কিন্তু হলো না। কারণ সঞ্জু 15 বলে 24 রান স্কোর করে কিন্তু আউট হয়ে গেল, এবং এই সিরিজে এখন অব্দি 4 ম্যাচে 4 ইনিংসে কিন্তু 40 রান মাত্র স্কোর করেছে। একটা ম্যাচেও কিন্তু সঞ্জু চলেনি, এবং আজকে কিন্তু সঞ্জুর কাছে বেস্ট অপশন ছিল চলার, কারণ অভিষেক আউট হয়ে গেছিল, সূর্য আউট হয়ে গেছিল, এছাড়া ঈশান কিষান খেলছিল না এই ম্যাচে। তো আজকে কিন্তু সঞ্জু রান বানানোটা উচিত ছিল, কিন্তু ও কিন্তু 24 রান স্কোর করে আউট হয়ে গেল। আচ্ছা, রিঙ্কু সিং 30 বল 39 করলো। এবার 30 বল 39 নিয়ে কি বলবো, একটু ফাস্ট খেলা উচিত ছিল, কারণ 216 রান টার্গেট, মানে রিঙ্কু এমনভাবে খেলছিল যেন মনে হচ্ছিল 116 কি 146 রান টার্গেট। তো ঠিক আছে, মানা গেল। বাট হার্দিক পান্ডিয়া আজকে খেললো, 5 বলে 2 রান স্কোর করে আউট হয়ে গেল। আমি তো একটা জিনিসই বুঝলাম না যে হার্দিক পান্ডিয়াকে আজকে খেলালো কেন। যদি ওকে বল নাই দিত তাহলে শ্রেয়াস আয়ারকে খেলিয়ে নিতে পারতো, ওকে একটা ম্যাচে রেস্টই দিতে, তাই না? বলও দিলে না, ব্যাট হাতেও তো কেমন কিছু করতে পারলো না, 5 বলে 2 স্কোর করে আউট হয়ে গেল। তবে হার্দিক পান্ডিয়া কিন্তু একটু রান চেসের ক্ষেত্রে রান স্কোর করতে হবে, যেমন এই ম্যাচে 5 বলে 2 স্কোর করে আউট হয়ে গেল, বা সাউথ আফ্রিকার এগেন্সে যখন 200+ চেস ছিল সেই ম্যাচেও 23 বলে 20 আই থিঙ্ক এরকম সামথিং করেছিল। তো সেটা কিন্তু একটু দেখতে হবে, হার্দিক পান্ডিয়াকে বড় স্কোর করতে হবে। আচ্ছা, বাকি আমি যদি শিবম দুবের কথা বলি, দুর্দান্ত ইনিংস খেলেছে, 23 বলে 65 রান, এবং শিবম দুবে যতক্ষণ ক্রিজে টিকে ছিল মনে হচ্ছিল আমরা ম্যাচটা কিন্তু জিতে যাব, কিন্তু ওই হর্ষিত রানার একটা বাজে শট খেললো, তারপরে ম্যাট হেনরির হাতে লেগে বলটা উইকেটে লেগে গেল, তো রান আউট হয়ে গেল। নয়তো শিবম দুবে যেভাবে খেলছিল তাতে মনে হচ্ছিল জিতিয়ে দেবেই, মানে কাউকেই ছাড়ছিল না ও। ম্যাট হেনরি, জ্যাকব ডাফি, ইশ সদি সবাইকে একেবারে যাকে বলে মেরে ফাটিয়ে দিচ্ছিল। তো শিবম দুবে একটা দুর্দান্ত নক খেলেছে, 23 বলে 65 রান, বাট আনফর্চুনেট ইন্ডিয়ার হয়ে ম্যাচটা জেতাতে পারলো না। আর বাকি আমাদের টেল এন্ডারদের থেকে আর কি বলবো, তেমন কিছুই বলা নেই। হর্ষিত রানা তো আজকে মানে পুরোপুরি ব্যর্থ, বল হাতেও ব্যর্থ, ব্যাট হাতেও 13 বলে 9 রান। হ্যাঁ, আর মানে 2 রানও নিতে পারছে না, 2 রান নেওয়ার সময় যাকে বলে পড়ে যাচ্ছে মাঠের মধ্যে। তো খুবই বাজে, খুবই বাজে। তারপরে রান আউটও করিয়ে দিল শিবম দুবেকে। আর বাকিদের নিয়ে তেমন কিছু বলার নেই। এই
টেল এন্ডার আমরা সবাই জানি, আমাদের টেল এন্ডারদের থেকে বিশেষ কোনো এক্সপেকটেশন নেই, এই জন্যই যাকে বলে 8 নম্বর অবধি ব্যাটিং দরকার। হ্যাঁ, তো যাই হোক, ভারত 50 রানে ম্যাচটা হেরে গেল। ব্যাপার হচ্ছে এটাই এখন যে সিরিজটা আমরা অলরেডি জিতে গেছি 3-1, এখন অবধি আমরা সিরিজে এগিয়ে আছি, এখনো একটা ম্যাচ বাকি, এবং এই ম্যাচটা হারা কিন্তু আমাদের জন্য দরকার ছিল T20 ওয়ার্ল্ড কাপের আগে একটা, তো সেটা যাই হোক হয়ে গেছে ভালো। কিন্তু এরপর এটাই চেষ্টা করতে হবে যেন ফিফথ ম্যাচটা আমরা জিতে যেতে পারি, কারণ 3-2 যদি এখানে নিউজিল্যান্ড মানে লাস্ট ম্যাচটা যদি নিউজিল্যান্ড জিতে যায়, তাহলে কিন্তু একটা নিউজিল্যান্ড একটা যাকে বলে একটা মোমেন্টাম নিয়ে T20 ওয়ার্ল্ড কাপে প্রবেশ করবে, তো সেটা দেখতে হবে। বাকি সঞ্জু স্যামসনকে রিপ্লেস করতে হবে, কিছু করার নেই। আই থিঙ্ক কিষান ওকে রিপ্লেস করে দেবে, কিন্তু সেখানেও একটা প্রবলেম আছে। তিলক ভার্মা যদি ফিরে আসে, আই থিঙ্ক মানে ওয়ার্ম আপ ম্যাচের আগে ফিরে আসবে, 3 তারিখে মনে হয় ইন্ডিয়ান ক্যাম্পেও জয়েন করবে, তখন টপ 3 কিন্তু পুরোপুরি লেফট হ্যান্ডেড সবাই থাকবে, মানে অভিষেক এবং ঈশান ওপেন করবে, আর 3 নম্বরে থাকবে তিলক, তো 3 জনে কিন্তু লেফট হ্যান্ডেড ব্যাটসম্যান, তো সেটা একটা চিন্তার কারণ হতে পারে। এবার সূর্যা 3 নম্বর আমার মনে হয় না যে ও তেমন কিছু করতে পারবে, ও 3 নম্বরে নামাটা উচিত, আমার মতে ঠিক নয় সেটা, ও 4 নম্বরেই ঠিক আছে, 4 নম্বরেই পারফর্ম করেছে আগেও, তো 4 নম্বরেই তো সূর্যা ঠিক আছে, কিন্তু দেখা যাক কি হয় বাকি। আর ফিফথ ম্যাচে আমি এটাই চাই যে যারা মোটামুটি খেলবে তারাই যেন সবাই খেলে, মানে T20 ওয়ার্ল্ড কাপে যারা খেলবে তারাই যেন ফিফথ ম্যাচে খেলে। বাকি অক্ষর প্যাটেলের একটা আমি দেখছিলাম যে ও কিন্তু মাঠে বসে আছে, এবং সূর্যাও যাকে বলে ক্যাপ্টেনের সময় মানে টসের সময় বলছিল যে অক্ষর প্যাটেল অনেকটা ঠিক হয়ে উঠেছে এবং পরের ম্যাচে হয়তো খেলতে পারে, তো আশা করি অক্ষর প্যাটেল যেন খেলতে পারে পরের ম্যাচটাতে, ওর ফেরাটা খুবই ইম্পর্টেন্ট ইন্ডিয়ান টিমে। তো দেখা যাক এখন ফিফথ ম্যাচে কি হয়, আশা করি যেন লাস্ট ম্যাচটা জিততে পারি, করে 4-1 সিরিজটা আমাদের নামে করতে পারি। তো এই ভিডিওটা এতটাই, ভালো লাগলে প্লিজ ভিডিওটা লাইক শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করতে ভুলবে না। তো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আমি আবার উপস্থিত হবো, ততক্ষণ সুস্থ থেকো, সাবধানে থেকো, ধন্যবাদ।